মাস্টার্স শেষ পর্ব। দীর্ঘদিন পরে তোমাদের সাথে আবার কথাবার্তা শুরু হচ্ছে যান্ত্রিকতার মাধ্যমে। তোমরা কেমন আছো? ভালো আছো তো সবাই? করোনাকালে সবাই ভালো থাকো সেটুকুই আশা করি। যে যেখানে আছো সবাইকে শুভেচ্ছা। তো তোমাদের সাথে যে কোর্সটি নিয়ে আমরা কথা বলবো, তোমরা জানো যে তোমাদের একটি কোর্স আছে 5008 কোড বিশ্ব সাহিত্য। সেই বিশ্ব সাহিত্য কোর্সে 4 জন লেখক কবি পাঠ্য, তাদের একজন হচ্ছেন ম্যাক্সিম গোর্কি। তো তোমাদের জন্য যেটি খুবই ভালো হয়েছে যে 4th ইয়ারেও তোমরা, অর্থাৎ অনার্স 4th ইয়ারে তোমরা যখন পড়ছিলে সেখানেও কিন্তু ম্যাক্সিম গোর্কি পাঠ্য ছিল, অর্থাৎ তার বিখ্যাত উপন্যাস মা পাঠ্য ছিল। তো সেই হিসাবে যে আমিও তোমাদের সাথে 4th ইয়ারে গোর্কির মা নিয়ে কথাবার্তা বলছিলাম, তো সেগুলোই আবার একটু মনে করিয়ে দেয়া, অর্থাৎ যেটাকে চর্বিত চর্বণ হিসাবে চিহ্নিত করা যায়। তো তোমরা যেহেতু 4th ইয়ারে মা উপন্যাস পড়েছ, তো সুতরাং উপন্যাসটি সম্পূর্ণভাবেই তোমাদের পড়া আছে যেহেতু পাঠ্য ছিল। তো আমরা ম্যাক্সিম গোর্কি সম্পর্কে যে একটু কথাবার্তা বলতে শুরু করি, তার সম্পর্কে সামান্য একটু জেনে নিই। তো ম্যাক্সিম গোর্কি, আমি 4th ইয়ারে তোমাদেরকে বলেছিলাম যে নামটি তার ম্যাক্সিম গোর্কি না, ম্যাক্সিম গোর্কি হচ্ছে তার ছদ্মনাম। তার মূল নাম ছিল আলেক্সি ম্যাক্সিমোভিচ পেশকভ। রাশিয়ার নামগুলো যে একটু যেরকম হয়, দেখবা বেশ কিছু নামের সাথেই ভ থাকে। পাভেল ব্লাশভ, মিখাইল ব্লাশভ, যে তোমরা যে উপন্যাসে যে চরিত্রগুলো দেখছো সেখানে কিন্তু ভ আছে নামে। তো ম্যাক্সিম গোর্কির মূল নাম ছিল আলেক্সি ম্যাক্সিমোভিচ পেশকভ। তোমরা তার মূল নামটি অবশ্যই মনে রাখবে। তো ম্যাক্সিম গোর্কি যে শব্দগুচ্ছ, সেটির রস শব্দ, যার আক্ষরিক অর্থ হচ্ছে তিক্ত প্রাণ, অর্থাৎ যে প্রাণ বিষিয়ে গেছে, অর্থাৎ তিতা হয়ে গেছে। তিতা কেন হলো? সেই তিতা হওয়ার যথেষ্ট কারণ ছিল যে 9 বছর বয়সে তার, গোর্কির বয়স যখন 9 তখনই তিনি তার বাবা মাকে হারান, এবং তার বাবার নাম ছিল ম্যাক্সিম পেশকভ আর মায়ের নাম ছিল ডারিয়া। ম্যাক্সিম পেশকভ আর ডারিয়া। তো কম বয়সেই বাবা মাকে হারিয়ে ম্যাক্সিম গোর্কি 1880 সালে তিনি গৃহত্যাগ করেন। তার গৃহে আর নিজের কেউ ছিল না, তার নানা তাকে আর প্রতিপালন করতে চাচ্ছিলেন না, সেই জন্য তিনি খুবই গৃহত্যাগ করেন। তিনি বিভিন্ন জায়গায় শ্রমিকের চাকুরিও করেছেন। তো 1887 সালে তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেন। রাশিয়ার মস্কোর পাশে একটি নদী আছে কাজানকা, সেই কাজানকা নদীতে তিনি লাফিয়ে পড়েছিলেন। একবার তিনি নিজেকে গুলিও করেছিলেন, কারণ ছোট্ট সময় থেকে তিনি তার জীবনের প্রতি খুব বিরক্ত হয়েছিলেন। প্রথমতই তার বাবা মা মৃত্যুবরণ করেছেন, দ্বিতীয় তার নানা তাকে পালন করতে চাচ্ছিলেন না। সেই শিশু যে পৃথিবীতে পুরা একা, সে যে একাই বাঁচার জন্য সংগ্রাম করেছে। সেই ছোট্ট বয়সেই সে জুতার দোকানে চাকুরিও নিয়েছে, যে কারখানাটি ছিল মাটির নিচে। সেই কারখানায় সে কাজ করতে শুরু করলো। যাকে সেই ম্যাক্সিম গোর্কি যখন তারপর তিনি 5 বছর হেঁটে হেঁটে পুরো রাশিয়া পরিভ্রমণ করেন। এই যে 5 বছর তিনি রাশিয়া ঘুরলেন, রাশিয়া বিশাল দেশ, তোমরা জানো যে বৈশ্বিক মানচিত্রে রাশিয়া সবচেয়ে বড় দেশ। সেই বিশাল দেশ তিনি হেঁটে হেঁটে ঘুরে দেখলেন যে রাশিয়ার মানুষের অবস্থা। এই ঘুরে দেখাটা তার পরবর্তী লেখক জীবনে খুব কাজে লেগেছিল। তিনি রাশিয়ার যে বাস্তব চিত্রগুলো প্রত্যক্ষ করেছিলেন, তার পক্ষে ফুটিয়ে তোলা সহজ হয়েছিল।
আর যে উপন্যাসটি তোমাদের পাঠ্য মা, 1907 সালে যে মা উপন্যাস প্রকাশিত হয়, তার আগেই ম্যাক্সিম গোর্কি লেখক হিসেবে পরিচিত হয়ে গেছেন, বিভিন্ন লেখা প্রকাশ পেয়ে গেছে। তোমরা জানো যে রুশ বিপ্লব 1907 সালে 1917 সালে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল, যার রাশিয়ান নাম হচ্ছে বলশেভিক বিপ্লব। সেই বলশেভিক বিপ্লব 1917 সাল, যেটিকে আমরা রুশ বিপ্লব হিসাবে জানি, সেই রুশ বিপ্লবের পরে যারা ক্ষমতা থেকে বিতাড়িত হলেন এবং সাধারণ মানুষের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন ক্ষমতা গ্রহণ করলেন। তাহলে মা উপন্যাস লিখিত হয়েছে রুশ বিপ্লবের পূর্বে, অর্থাৎ 1907 সালে। তো যে রুশ বিপ্লব হলো, ম্যাক্সিম গোর্কি মা উপন্যাস লিখলেন, তার আগে যেসবের ভিত্তিটা কোথায়, কেন হলো এই রুশ বিপ্লবই কেন হলো, আর ম্যাক্সিম গোর্কি কেন তার মা উপন্যাস লিখলেন? এই যে বিপ্লবটা হলো বলশেভিক বিপ্লব, সেই বলশেভিক বিপ্লব কেন হয়েছিল, তার ভিত্তি কি ছিল তোমরা জানো। যে বিখ্যাত একজন দার্শনিক এবং অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, যার নাম ছিল কার্ল মার্কস। তোমাদেরকে যে একটু বলে নেই যে পৃথিবীতে যে কজন ব্যক্তি তাদের নিজস্ব থিওরি দ্বারা, নিজস্ব মতামত অর্থাৎ নিজস্ব তত্ত্ব যারা সমস্ত পৃথিবীকে আলোড়িত করতে পেরেছিলেন, সেই তিনজনের একজন হচ্ছেন কার্ল মার্কস। সেই তিনজনকে কার্ল মার্কস, চার্লস ডারউইন তোমরা নাম শুনেছ, আর সিগমুন্ড ফ্রয়েড, তোমরা ফ্রয়েডের নাম শুনেছ। এই তিনজন ব্যক্তি ওই আধুনিক সমাজ ব্যবস্থায় যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন। তাদের যে থিওরি তারা আবিষ্কার করেছিলেন, সেই থিওরি দ্বারা সমস্ত মানব জাতিকে তারা প্রভাবিত করতে পেরেছিলেন। তাদেরই একজন হচ্ছেন এই কার্ল মার্কস। আমরা তোমাদের পড়াচ্ছি, আমরা পড়ব হচ্ছে ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস, তোমাদের বিশ্ব সাহিত্য কোর্সের একটি। তো এই ম্যাক্সিম গোর্কির মা সম্পর্কে কথা বলতে গেলে আগে একটু কার্ল মার্কস এবং তার তথ্যগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। কার্ল মার্কসের মূল নাম তোমরা জানো, কার্ল হাইনরিশ মার্কস, যিনি জাতিগতভাবে ছিলেন জার্মান, অর্থাৎ জার্মানে তার জন্ম হয়েছিল। তার জন্ম হয়েছিল 1818 সালে, আর মৃত্যু হচ্ছে 1883 সালে। তো যাক, এই কার্ল মার্কস তিনি আর এঙ্গেলস, এই দুইজন মিলে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থটির নাম হচ্ছে ডাস ক্যাপিটাল। কার্ল মার্কস আরো অনেক গ্রন্থ রচনা করেছেন, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় সম্পর্কে। তবে এই ডাস ক্যাপিটাল প্রকাশিত হয় 1867 সালে। তো আমরা পূর্বেই বলেছি যে কার্ল মার্কস হচ্ছেন দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক, বিপ্লবী। তিনি কিন্তু এই বহুধা পরিচয়ে পরিচিত ছিলেন, খুব বড় মাপের মানুষ। তো কার্ল মার্কস তিনি তার এই ডাস ক্যাপিটালে একটি সমাজ ব্যবস্থাকে নির্দেশ করলেন, যে সমাজ ব্যবস্থাটা তার কাম্য। সেই সমাজ ব্যবস্থাটা কি, তিনি কি চাইলেন এই ডাস ক্যাপিটালে? তিনি তার ডাস ক্যাপিটালে সমাজকে বিশ্লেষণ করলেন। সেই বিশ্লেষণের প্রেক্ষিতে তিনি একটি থিওরি দিলেন, যে থিওরিটি পরবর্তীকালে বিশ্বে সমাজতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা পেল। তাহলে যে সমাজতন্ত্র, আর কার্ল মার্কস সমাজকে কেমনে বিশ্লেষণ করলেন, তিনি কি দেখালেন ডাস ক্যাপিটাল? কার্ল মার্কস দেখলেন যে সমাজে যারা শোষিত আর যারা শোষক, তিনি প্রথমত সমাজকে একেবারে দুটো শ্রেণীতে বিভক্ত করে ফেললেন। যে সমাজ হচ্ছে দুইটা শ্রেণী, কি একটা হচ্ছে যারা শোষণ করে, শোষক, আর তাদের কি বলা যায় উচ্চবিত্ত।
কারণ শোষণ না করলে কিন্তু উচ্চবিত্ত হওয়া যায় না। তাহলে সেই উচ্চবিত্ত শ্রেণী, আর দ্বিতীয়ত হচ্ছে 2 নম্বর যে শ্রেণীটি আছে, সমস্ত শোষিত মানুষ, যারা এই উচ্চবিত্ত দ্বারা শোষণে নির্যাতিত এবং নিপীড়িত। সেই যে শোষণটা, সেই শোষণটা কিন্তু পৃথিবীতে চলছে দীর্ঘ সময় যাবৎ। তো কার্ল মার্কস যে সমাজে বাস করতেন, জার্মান সমাজ ব্যবস্থা, সেখানে তিনি দেখেছিলেন যে সমাজে মোটামুটি 3টা শ্রেণী আছে। সেই শ্রেণীটা কেমন, যে একটা হচ্ছে পোপ শ্রেণী, অর্থাৎ যাজক সম্প্রদায়, যারা ধর্মতাত্ত্বিকভাবে সমাজকে নিয়ন্ত্রণ করে। আর 2 নম্বর যে শ্রেণীটি ছিল, যারা রাজন্যবর্গ এবং অভিজাত শ্রেণী। আর 3 নম্বর যে শ্রেণীটি ছিল, যারা সংখ্যায় 98% মানুষ, তারা হচ্ছেন সাধারণ জনগণ, আম জনতা। সেই যে আম জনতাদের সংখ্যায় সারা পৃথিবীতে সবসময় বেশি থাকে, আর যারা শাসক কিংবা অভিজাত সমাজ, তারা সংখ্যায় কম থাকে। তো কার্ল মার্কস যখন দাস ক্যাপিটাল লিখছেন, তখনও কিন্তু সেই জার্মান সমাজ ব্যবস্থায় এই যে উচ্চ 2টা শ্রেণীর কথা বললাম, তারা কখনো ট্যাক্স দিতেন না। এক হলো যাজক শ্রেণী, আর 2 হলো অভিজাত শ্রেণী। তারা ট্যাক্স নিতেন এই শোষিত জনগণের কাছ থেকে, অর্থাৎ যারা এই সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের কাছ থেকেই এই 2 শ্রেণী ট্যাক্স আদায় করতেন। অর্থাৎ সাধারণ মানুষের টাকা এই 2 শ্রেণী ফেলে ফুলে ঢোল হয়ে গিয়েছিল। সম্পদ, কারিগরি সম্পদকে তারা কুক্ষিগত করে ফেলেছিল। তো কার্ল মার্কস এই যে শোষণ সম্পর্কে তিনি অনেক কথা বলেছেন, যে আমরা একেবারে যে 2টি শ্রেণীর কথা বললাম, সেই শ্রেণীতেও যাবার বিভিন্ন রকমের মতান্তর থাকতে পারে। তোমাদেরকে আমি 4th ইয়ারে বলেছিলাম যে তোমরা নিশ্চয়ই মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পড়েছো, একটি বিখ্যাত উপন্যাস। তোমাদের বোধহয় পাঠ্যই ছিল ইন্টারমিডিয়েট লেভেল, সরি। সেখানেও তোমরা দেখেছো মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। যে একটু বলি, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা খুব কম বলেন, কিন্তু খুব যা বলেন খুব বহুমাত্রিক। আর মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু সমাজতন্ত্রী ছিলেন, অর্থাৎ কার্ল মার্কসের যে থিওরি, সেই কার্ল মার্কসের থিওরি দ্বারা মানিক বন্দ্যোপাধ্যায় প্রভাবিত ছিলেন। এবং কম কথার মাঝেই তিনি সবকিছু বলে ফেলেন, কম কথার মাঝেই তিনি অনেক কিছু বলে ফেলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো যারা পদ্মা নদীর মাঝি পড়েছো, তারা খেয়াল করেছো যে এই যে সমাজ, কুবের জেলে সমাজ, কেতুপুর গ্রামের যে জেলে সমাজ, সেখানে দেখো মানিক বন্দ্যোপাধ্যায় যে শোষণের যে চিত্রটা কি প্রত্যক্ষভাবে তুলে ধরেছে। কেমন, যারা মাছ ধরতে যাচ্ছে, কারা, কুবের আর গণেশরা, সাথে কে আছে, ধনঞ্জয়। খেয়াল করো যে নৌকাটা আর জালটার মালিক কিন্তু ধনঞ্জয়। সেই জন্যই যা মাছ ধরা পড়ার সমস্ত মাছের অর্ধেক চলে যায় জাল এবং নৌকা বাবদ, আর বাকি অর্ধেক বন্টন হয় এই 3 জনের মাঝে। আর যেহেতু ধনঞ্জয় জাল এবং নৌকার মালিক, সেই জন্য সে কিন্তু পরিশ্রম করে খুবই কম। দেখো, শুধু বইটা ধরে, অর্থাৎ নৌকার হাল ধরে বসে থাকে, আর এই সারা রাত বৃষ্টিতে ভিজে, সেই ভিজা কাপড়েই জলে জাল ফেলছে কে, তুলছে কে, কুবের আর গণেশ। আবার খেয়াল করো, যেদিন কুবের, গণেশটা একটু বোকা, যেদিন কুবের মাছ বিক্রির সময় সামনে থাকতে না পারে, সেদিন মাছের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে যায়। তো বুঝতেই পারছো যে তাহলে প্রথমতই একদম যদি আমরা গ্রাসরুট লেভেলের দিকে তাকাই, সেই লেভেলে বাস করে যে কুবের আর গণেশ। যেহেতু তাদের নৌকা নাই, জাল নাই, সেজন্য তারা পরের নৌকায় কাজ করে, যে নৌকাটি হচ্ছে ধনঞ্জয়ের। এবং কাজ করে বিধায়ী, যেহেতু নৌকা নাই, জাল নাই, সেজন্য তারা বঞ্চিত হচ্ছে। কেমনে বঞ্চিত হচ্ছে, যে দেখো নৌকা আর জাল বাবদ অর্ধেক মাছ চলে যাচ্ছে। তারা পরিশ্রমও বেশি করছে, কিন্তু তারা টাকা পাচ্ছে কম। এই যে বঞ্চনা শুরু হলো,
সেই বঞ্চনার শুরু খেয়াল করে দেখো যে কুবের শীতলবাবুকে গোপনে কিছু মাছ দেয় এবং সেই মাছ যাবার শীতলবাবুরা টাকা ফেরত দেয়। এই শীতলবাবুরা যার একটা শ্রেণী। কেতুপুর গ্রামের পাশে এক ঘর জমিদার আছে, সেই জমিদার হচ্ছে আরেকটা শোষক শ্রেণী। আর সর্বোচ্চ যে শোষক শ্রেণীটা, সেই শ্রেণীটা হলো হোসেন মিয়া, যে কিন্তু মানুষ হিসাবে খুব ভালো, পরোপকারী। তোমরা যদি পুঁজিবাদী সমাজের কথা একটু খেয়াল করে দেখো যে পুঁজিবাদী সমাজ মানুষকে কেমনে শোষণটা করে। পুঁজিবাদী সমাজ কিন্তু মানুষকে মেরে ফেলে না, বাঁচিয়ে রাখে, এবং যেটুকু না, অর্থাৎ যেটুকু মিনিমাম পেলে মানুষ বাঁচতে পারে সেইটুকুই তাদেরকে দেওয়া হয়, এবং তারপরেই শোষণটা সমস্ত জীবন ভর তারা চালাতে থাকে। তেমনি খেয়াল করে দেখো যে হোসেন মিয়া একজন আপাত দৃষ্টিতে ভালো মানুষ, যেমন সে প্রভূত সম্পত্তির মালিক হয়েছে। কেমনে হয়েছে? তোমরা যারা পদ্মা নদীর মাঝি পড়েছো তারা জানো, সে চোরা কারবারি করে, এমনকি নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা, যার নাম আফিম। সেই ব্যবসার মাধ্যমে সে কারি কারি সম্পদের মালিক হয়েছে, এবং সে যখনই প্রচুর সম্পদের মালিক হয়েছে তখনই সে তার মনে যে সামন্ততান্ত্রিক প্রভুত্ব, প্রাচীনকালীয় যে জমিদারদের সামন্ততান্ত্রিক প্রভুত্ব, সেই প্রভুত্ব মনে জেগে উঠেছে। সেই জন্য সে একটি দ্বীপ ক্রয় করেছে, যে দ্বীপটির নাম হচ্ছে ময়না দ্বীপ। সে ময়না দ্বীপের সে হচ্ছে রাজা, অর্থাৎ তার মুখে নির্দেশী যে দ্বীপের আইন, সেই ময়না দ্বীপে সে সাধারণ মানুষকে নিয়ে নিয়ে জনবসতি স্থাপন করছে, অর্থাৎ সেই দ্বীপের সেই হচ্ছে প্রভু। তাহলে এই যে পুঁজিবাদী সমাজের প্রতিনিধি হচ্ছে হোসেন মিয়া। যেখানে আরেকটি ঘটনা বলে রাখা উচিত, খেয়াল করো যে কুবেরের যে ঘর বাড়ি, আশ্বিনের ঝড়ে সেই ঘর বাড়ি ভেঙে পড়ল। সেই ভেঙে পড়ার পরে হোসেন মিয়া তাকে, আমার যদ্দূর মনে পড়ে, 21 টাকা 10 আনা পয়সা খরচ করে কুবেরের সম্পূর্ণ ঘর ঠিক করে দেয়, নিজে দাঁড়িয়ে থেকে। এবং তাকে বলল যে তুমি সাদা কাগজে একটি স্বাক্ষর দাও। আবার খেয়াল করো, সে বলছে যে যখন পারো টাকা ফেরত দিও, পারলে দিও, না পারলে না দিও, কারণ তোমাকে আমি জান দেয়া দরদ করি, তুমি আমার ভাই, তোমাকে আমি জান দেয়া দরদ করি। যখন পারো টাকা ফেরত দিও, পারলে দিও, না পারলে না দিও। এই কথাগুলো কিন্তু এই পুঁজিবাদী সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন? এই যে ধনী দেশগুলো যখন গরিব দেশগুলোকে গ্র্যান্ট দেয়, যেটা কিন্তু অনেকটা এইরকম সমান্তরাল দৃষ্টিতে মানিক বন্দ্যোপাধ্যায় তা দেখিয়েছেন। সেই গ্র্যান্টের টাকাগুলো কিন্তু গরিব দেশগুলো এনে খায়, কিন্তু তারা শোধ করতে পারে না। ফলে ধনী দেশগুলোর যখন বৈশ্বিক প্রেক্ষিতে কোনো সমর্থনের প্রয়োজন হয়, তো আমাদের মতো গরিব দেশগুলো সেই সমর্থনটা দিতে বাধ্য থাকে। টাকায় যেমন লেখা থাকে চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে, ঠিক সেই রকমই এই গরিব দেশগুলো যারা এই গ্র্যান্টের টাকাটা খেয়েছে, বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা খেয়েছে ধনী দেশগুলোর কাছ থেকে, তখন এই গরিব দেশগুলো সমর্থনটা দিতে বাধ্য হয়ে পড়ে। এখানেও খেয়াল করো যে মানিক বন্দ্যোপাধ্যায় কি চমৎকার একটি চিত্র আঁকলেন, যে হোসেন মিয়া কুবেরের ভাঙা ঘর ঠিক করে দিয়েছে। সে বলছে কেন ঠিক করে দিয়েছে? যে কুবেরকে সে জান দিয়ে দরদ করে। হ্যাঁ, দরদ করে তো ভালো কথাই, কিন্তু সে একটি সাদা কাগজে স্বাক্ষরও নিয়েছে। তো কুবের যেহেতু তার হোসেন মিয়ার কাছে ঋণী, ফলে হোসেন মিয়ার কোনো কথা তো কুবের আর ফেলতে পারে না। খেয়াল করো, শেষ দিকে হোসেন মিয়া যখন বলল মাঝি তুমি ময়না দ্বীপে চলে যাও, সেই কথাটি কিন্তু কুবেরের জন্য অনেকটা নির্দেশ হিসাবে রূপান্তরিত হলো, কারণ হোসেন মিয়ার কথা ফেলা কুবেরের পক্ষে সম্ভব নয়। তো এই যে চিত্র মানিক বন্দ্যোপাধ্যায় আঁকলেন, এই যে শোষণের চিত্রটা আঁকলেন, যে শোষণের চিত্রটা কিন্তু কার্ল মার্কস তিনি তার দাস ক্যাপিটালে সারা পৃথিবীর চিত্র, বিশেষ করে জার্মানের চিত্রের প্রেক্ষিতে তিনি এই যে শোষণের চিত্রটা রূপায়িত করেছেন।
যে মানুষ কেমনে শোষিত হচ্ছে। উচ্চ শ্রেণী দ্বারা সমাজে দুইটি কাঠামো আছে, একটি হচ্ছে অবকাঠামো, যার একটি হচ্ছে উপরিকাঠামো। যে অবকাঠামো হচ্ছে ভিত্তি, যে একটা রাষ্ট্রের যে উৎপাদন কেন্দ্রিক যে ভিত্তিটা, সেটা কৃষি কেন্দ্রিক হতে পারে, যন্ত্র সভ্যতা কেন্দ্রিক হতে পারে, অর্থাৎ যেভাবে উৎপাদন হচ্ছে আর উৎপাদনের যে বন্টন ব্যবস্থা, যে কারখানা থেকে উৎপাদন হচ্ছে, উৎপাদনের লাভটা কে ভোগ করছে, অর্থাৎ মালিক গোষ্ঠী, আর শ্রমিক শ্রেণী বঞ্চিত হচ্ছে। যে তাহলে এই যে অবকাঠামোর যে ভিত্তিটা, সেই ভিত্তিটাই কিন্তু সমস্ত দেশকে, সমস্ত জাতিকে নিয়ন্ত্রণ করছে। আর উপরিকাঠামো যেটি আছে, এই যে আপামর জনগোষ্ঠী, তারা এই উৎপাদনের বন্টনের ভাগীদার হতে পারছে না বিদায় শোষিত হচ্ছে। এবং এর প্রেক্ষিতে সমাজের যে সংস্কৃতি, সামাজিক আচার আচরণ, অর্থাৎ যে প্রথাগুলো, এই যে চলাচল, কে কেমনে জীবিকা নির্বাহ করছে, এই সমস্ত বিষয়টাই হচ্ছে উপরিকাঠামো। তো তাহলে খেয়াল করে দেখো যে অবকাঠামো দ্বারা উপরিকাঠামো নিয়ন্ত্রিত হচ্ছে। আর একটু যদি ঘুরিয়ে বলি যে তাহলে উচ্চ শ্রেণী দ্বারা নিম্ন শ্রেণী, শোষিত শ্রেণী নেই। হ্যাঁ, আরেকটু যোগ করা যায় যে খুব সামান্য সংখ্যক মানুষ দ্বারা সিংহভাগ মানুষ শোষিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এই হচ্ছে সমাজ। তুমি যদি সারা পৃথিবীর বর্তমান প্রেক্ষিতেও চিন্তা করো, তাহলে কিন্তু কার্ল মার্কস একেবারে গুরুত্বহীন হয়ে পড়েননি। কার্ল মার্কসের যে থিওরি, সেই থিওরিগুলো যে কোনো কিন্তু সমাজে বিশেষভাবে প্রযোজ্য। তো যাকে কার্ল মার্কস এই যে সমাজতন্ত্র আমরা পরে আসি, অর্থাৎ তিনি সমাজের যে চিত্রটাকে মূল্যায়ন করলেন, যে তিনি দেখলেন যে সমাজের 98% মানুষই হচ্ছে সুবিধা বঞ্চিত, আর 2% কি 3% মানুষ হচ্ছে যারা এই সমস্ত মানুষকে ঠকিয়ে সমস্ত সুবিধা তারা ভোগ করে নিচ্ছে। তাহলে কি করা যায়? এই কি করা যায় এর প্রেক্ষিতে কার্ল মার্কস কিছু তত্ত্ব প্রকাশ করলেন, কিছু থিওরি তিনি প্রকাশ করলেন, যে সমাজটা যদি এইরকম করা যায় যে সমাজে ব্যক্তি মালিকানার কোনো সম্পদ থাকবে না, সম্পদ হবে রাষ্ট্রের, রাষ্ট্র হবে সমস্ত সম্পদের মালিক, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমস্ত মানুষের যে মৌলিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলোকে পূরণ করা, এবং সেই চাহিদাগুলো রাষ্ট্র পূরণ করবে। আর মানুষের কাজ হবে যে রাষ্ট্র কেমনে সমৃদ্ধি লাভ করবে তার জন্য কাজ করে যায়, অর্থাৎ যে কাজে পারদর্শী সেই কাজ এসে ভালোভাবে করবে, যাতে রাষ্ট্র সমৃদ্ধ হয়ে ওঠে। তাহলে এই যে চিন্তাটা কার্ল মার্কস করলেন যে উৎপাদন হচ্ছে, উৎপাদনের বন্টনটা কেমনে হবে, সেই বন্টনটা নিয়েই কিন্তু কার্ল মার্কসের থিওরি, যে দেশের সমস্ত সম্পদের মালিক হবে রাষ্ট্র, এবং ব্যক্তি মালিকানায় যদি সম্পদ না থাকে তাহলে কে উচ্চ শ্রেণী আর কে নিম্ন শ্রেণী, সেই নিয়ে কারো কোনো ভাবনা থাকতে পারে না। অর্থাৎ সমস্ত মানুষই হচ্ছে রাষ্ট্রের সম্পদ, তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে সমৃদ্ধ করার জন্য কাজ করে যায়। কার্ল মার্কস ভাবলেন যদি এই সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই যে বঞ্চনা, শোষণ এবং বঞ্চনা চিরতরে ধ্বংস হয়ে যাবে। এর প্রেক্ষিতে তিনি যে থিওরিটি দিলেন, সেই থিওরিটি তোমরা বুঝতেই পারছো যে সমতা ভিত্তিক যে বন্টন ব্যবস্থা, যে সম্পদের বন্টন ব্যবস্থাটা কেমন হবে, যে সমতা ভিত্তিক, সবাই সমান, কে উচ্চ শ্রেণী, কে নিম্ন শ্রেণী, কে মজুর আর কে মালিক, সেই পার্থক্য করার কোনো প্রয়োজন নাই। যে তাহলে সেইভাবে তিনি একটি বন্টন ব্যবস্থার নির্দেশ করলেন। এই যে সমাজকে নিয়ে তার যে নতুন চিন্তা চেতনা, নতুন তত্ত্ব, এই তত্ত্বটিকে পরবর্তীকালে সমাজতন্ত্র হিসাবে চিহ্নিত করা হলো।
যে আমরা যদি খুব সহজ করে বলতে চাই তাহলে সমাজ কিন্তু বেসিক্যালি সাম্যবাদ। সাম্যবাদ মানে কি? সবাই সমান, উচ্চ নিচু কোনো ভেদাভেদ থাকবে না, বন্টন ব্যবস্থায়, উৎপাদনে বন্টন ব্যবস্থায় কোনো পার্থক্য থাকবে না। এই যে সংক্ষিপ্তভাবে যে হচ্ছে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস। তো কার্ল মার্কস আমরা পূর্বেই বলেছি যে তিনি তার দাস ক্যাপিটাল তিনি লিখেছিলেন 1867 সালে। 1867 সালে কার্ল মার্কস এবং এঙ্গেলস মিলে যে বিখ্যাত গ্রন্থটি প্রকাশ করলেন দাস ক্যাপিটাল, সেই দাস ক্যাপিটালের ভিত্তিতে কিন্তু সমস্ত পৃথিবী আলোড়িত হয়েছিল। যে পূর্ববর্তী যে বন্টন ব্যবস্থা, পূর্ববর্তী যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাটাকে তারা নতুন আরেকটি সমাজ তৈরি করার চেষ্টা করলো। তোমরা জানো এই 1917 সালে যে আমরা যে বলশেবিক বিপ্লবের কথা বলছিলাম, 1917 সালে লেনিনের নেতৃত্বে যে শ্রমিক জনতার বিপ্লব সংগঠিত হলো, সেই বিপ্লবে ক্ষমতাসীন জার ক্ষমতাচ্যুত হলেন এবং লেনিন জনগণের পক্ষে, কৃষক শ্রমিক মজুরের পক্ষে ক্ষমতায় বসলেন, যিনি হচ্ছেন ভ্লাদিমির ইলিচ লেনিন। 17 থেকে 1924 পর্যন্ত যিনি রাশিয়াকে নিয়ন্ত্রণ করেছেন। তো এই যে বলশেবিক বিপ্লব, সেই বলশেবিক বিপ্লবের কিছুটা পূর্ববর্তী সময় অর্থাৎ 1907 সালে ম্যাক্সিম গোর্কি তার মা উপন্যাসটি প্রকাশ করলেন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ম্যাক্সিম গোর্কিও এই কার্ল মার্কসের যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন। যেমন প্রভাবিত ছিলেন বিদায়ী এই রাশিয়ার মতো বৃহৎ দেশে কেমনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যেতে পারে, সেই জন্যই এর যে দিক নির্দেশনামূলক, যে কেমনে বিপ্লবটা সংগঠিত করা যেতে পারে, এর প্রেক্ষিতেই কিন্তু তিনি ওই মা উপন্যাস লিখলেন। তোমরা বুঝতেই পারছো যে বিপ্লবের পূর্বে, যেমন 17 সালে যে বিপ্লব সংগঠিত হলো, মা উপন্যাস এই বিপ্লবে বেশ একটি বড় ভূমিকা পালন করেছিল। তোমরা যারা মা উপন্যাসটি পড়েছ, খেয়াল করেছ যে পাভেল সে শ্রমিকের ছেলে, নিজেও শ্রমিক, তার মাও খুব নিম্নবিত্তের মানুষ, শ্রমিকের স্ত্রী। বুঝতেই পারছো সেইখান থেকে কেমনে বিপ্লবটাকে ছড়িয়ে দিতে হবে, কেমনে প্রচারপত্র বিলি করতে হবে, মাও সেই কাজটা করেছেন। হ্যাঁ, তোমরা জানো যে প্রথম থেকে কিন্তু মা এই পাভেল ব্লাশোভের সাথে পুরোপুরি সম্পৃক্ত ছিলেন না। তোমরা যদি প্রথম খণ্ডের মাঝামাঝি পর্যায় থেকে লক্ষ্য করা যাবে যে মা আস্তে আস্তে সক্রিয় হচ্ছেন। বিশেষ করে যখন পাভেল ব্লাশোভ প্রথমবার গ্রেপ্তার হলো, যখন এই সামান্য ট্যাক্স জলাভূমি, ময়লাযুক্ত জলাভূমি পরিষ্কার করার জন্য শ্রমিকদের উপরে ট্যাক্স বসালো কারখানার মালিকরা, তখনই কিন্তু পাভেল প্রতিবাদী হয়ে উঠলো। যেমন তারপরেই পাভেলকে গ্রেপ্তার করা হলো। সেই গ্রেপ্তারের পরেই কিন্তু মা গোপনে গোপনে তাদের এই প্রচারপত্রগুলো কারখানার ভিতরে নিয়ে গিয়ে শ্রমিকদের মাঝে বিলি করতে শুরু করলেন। খেয়াল করে দেখো যে মা আস্তে আস্তে পাভেলের যে মতবাদ, সেই মতবাদ দ্বারা প্রভাবিত হতে শুরু করলো। যেমন মা সাধারণ একজন গৃহিণী, যে মিখাইল ব্লাশোভের স্ত্রী, যা সারাটা জীবন কেটেছে অত্যাচারের মধ্য দিয়ে, সেই মা রূপান্তরিত হয়ে গেলেন একজন বিপ্লবী হিসাবে। তো আমরা পূর্বেই বলেছিলাম যে ম্যাক্সিম গোর্কি, যিনি ব্যক্তিগত জীবনে খুব বাজে অবস্থার মধ্য দিয়ে বড় হয়েছেন, বহুবার তিনি বিভিন্ন জায়গায় চাকুরি করেছেন, কোথাও সে চাকুরির মাধ্যমে তিনি তৃপ্তি পাননি। যেহেতু ছোট সময়ে বাবা মা মারা গেছেন, ছোটবেলায় পড়ালেখাও করতে পারেননি। শ্রমিকদের সাথেও কাজ করেছেন। সেই শ্রমিকদের সাথে তিনি রাতের বেলা দেখতেন যে শ্রমিকরা কেউ কেউ কিছু বইপত্র পড়ালেখা করে। তাদের এই পড়ালেখা দেখেই কিন্তু তার মনে একটু আগ্রহ জেগে উঠেছিল পড়ালেখা। তিনি ওই শ্রমিকদের মাঝে সাথে বসে পড়তেন।
এবং সেইভাবেই তার পড়ালেখায় হাতে খড়ি হয়েছিল। তো এই যে শিশুটি, তার সমস্ত যার কেউই নাই, সেই শিশুটি কিন্তু পৃথিবীতে বড় হয়েছে একা একা। যেমন আমরা পূর্বেই বলেছি, সে 5 বছর সারা রাশিয়া হেঁটে হেঁটে পরিভ্রমণ করেছে। 5 বছর খাওয়া থাকা, যার কোনো কিছুরই ঠিকানা নাই, সেই হচ্ছেন ম্যাক্সিম গোর্কি। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের প্রতি শুভকামনা, তোমরা ভালো থাকো। সামনের ক্লাসে যে আমরা মার্কস এবং গোর্কি এবং মা উপন্যাস সম্পর্কে যে আরো বিভিন্ন কথাবার্তা বলবো। যদি কারো উপন্যাসটি পড়া না হয়ে থাকে, তোমরা একটু কষ্ট করে পড়ে ফেলো। খুব বড় যে উপন্যাস তা না, যদি আস্তে আস্তে পড়তে শুরু করো তাহলে শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ।